আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সালাম স্টিল স্ট্রেট কাটের আজকের আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দীপ্তি চৌধুরীর সাথে আছে আপনাদের। আজকে আমার সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করছেন অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। স্বাগতম আপনাকে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আমরা সরাসরি প্রশ্ন চলে যাই, যেহেতু আমাদের সময় নির্দিষ্ট কিন্তু প্রশ্ন অনেক। গত পরশুদিন আপনারা মাননীয় প্রধান উপদেষ্টা সহ আরও 3 জন উপদেষ্টার সঙ্গে এনসিপির পক্ষ থেকে বৈঠক করেছেন, যেটা অন্য রাজনৈতিক দলগুলো করেছে, জামায়াতে ইসলাম করেছে, বিএনপি করেছে, এবং সেখানে আপনিও ছিলেন একজন প্রতিনিধিদের একজন। আপনারা আসলে কি বিষয়ে কথা বলেছেন? এবং একটি পত্রিকার হেডলাইন এরকম ছিল যে আপনারা বিএনপির বলা তত্ত্বাবধায়ক সরকার এবং দল ঘনিষ্ঠ উপদেষ্টা এইটার ব্যাখ্যা চেয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে। তিনি আসলে কি ব্যাখ্যা দিয়েছেন আপনাদের? আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং চ্যানেলে যত কলাকুশলী দর্শক এবং শুভানুধ্যায়ী যারা আছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করি। আমরা গত পরশুদিন প্রধান উপদেষ্টার সাথে একটি সাক্ষাতে গিয়েছিলাম। এটি একটি ফরমাল সাক্ষাৎ ছিল, এবং এই সাক্ষাতে আমরা নানান বিষয় উল্লেখ করার চেষ্টা করেছি, বিশেষত জুলাই সনদ এবং সরকারের বর্তমান অবস্থা, সেই সাথে অন্যান্য বিষয় উঠে এসেছে, এবং বিচারের কার্যক্রম, সংস্কারের কার্যক্রম কতটুকু এগিয়েছে এই বিষয়ে, পরবর্তীতে নির্বাচনের রোডম্যাপ কি দাঁড়াচ্ছে, সংস্কারের রোডম্যাপ কি দাঁড়াচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু বড় আকারে আলাপ হয়েছে। তিনি কি বললেন? এবং সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা নানান বিষয়ে নানান মতামত দিয়েছেন, এবং তার সাথে অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কিছু সদস্য উপস্থিত ছিলেন, আইন উপদেষ্টাও উপস্থিত ছিলেন, আদিলুর রহমান শুভ্র সাহেব উপস্থিত ছিলেন, এবং ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। এবং সব কিছু মিলিয়ে আসলে আমরা যে জুলাই সনদের যে প্রাপ্ত ফলাফল এবং স্বাক্ষরের পরে আসলে সিচুয়েশনটা কি দাঁড়ালো, এই বিষয়ে আমরা আলাপ করতে চেয়েছিলাম। এবং ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওনারা চেয়েছিলেন যে আমরা স্বাক্ষর করি, কিন্তু আমাদের পক্ষ থেকে তো খুব ক্লিয়ার একটা বার্তা আছে যে, এবং কোনো কিছুই আমরা আমাদের নিজস্ব দলের জায়গা থেকে কিন্তু চাইনি। আমরা চেয়েছি যে গণভোটের যে প্রশ্নটা সেটা উন্মুক্ত করা হোক জনগণের কাছে, তাহলে নির্বাচনের আগে কোন ভোটে আসলে মানুষ ভোট দিচ্ছে সে বিষয়টা তাদের কাছে পরিষ্কার হবে। আমরা এটাও বলেছি যে কোনো ধরনের ফ্যাসিস্ট প্রতীক বা ফ্যাসিস্ট লোক আসলে একটা জুলাই সনদ স্বাক্ষর করতে পারে না। সেই জায়গা থেকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সার্বভৌম ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে তাকেই এই স্বাক্ষরটা করতে হবে, এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে একটি আদেশ হিসেবে দেখতে হবে, এটাকে অধ্যাদেশ হিসেবে দেখা চলবে না। একই সাথে আমরা এটাও বলেছি যে এই যে জুলাই সনদে আমরা যা কিছু ঐক্যমত হয়েছি। সামান্তা শারমিন, এই জায়গায় একটুখানি থামাই, কারণ মানে আপনাদের বিপরীতে যে কথা আসছে সেটার মধ্যে দুইটার কথার একটা হচ্ছে যে এই সরকারের আসলে আদেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা, এই সরকার আসলে কিভাবে দেবে, আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে তো এরকম অনেক আদেশ আছে, অনেক অধ্যাদেশ আছে যেগুলো আসলে পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। সো এখন হলেই যে পরে থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। যে গ্যারান্টির কথা আপনারা বলছেন যে এটা না হলে আসলে গ্যারান্টি থাকবে না, এটা হলেও তো গ্যারান্টি না থাকতে পারে। বাংলাদেশে তো রাজনীতিটা যদি আনসার্টেনই আমরা রাখতে চাই সেটা এক ধরনের রাজনীতি, আর যদি আমরা সার্টেনিটির রাজনীতির উদ্দেশ্যে আগাইতে চাই সেটা আরেক ধরনের। সেই সার্টেনিটি তো তাহলে নির্বাচনের পরে যারা নির্বাচিত সরকার আসবে তারাও দিতে পারে। আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক যে ব্যবস্থা, এটা সিস্টেমের মধ্যে আপনি কখনো প্রো পিপল মুভমেন্ট করতে পারবেন, প্রো পিপল দাবি রাখতে পারবেন, সেটার চেয়ে বরঞ্চ দেখা যায় যে দলীয় স্বার্থ সংকীর্ণতাই মুখ্য হয়ে যায়। কারণ আপনার দল টেকানোর একটা ব্যাপার থাকে, পাওয়ারের উপর ভিত্তি করে যদি দল গড়ে ওঠে পাওয়ারটাই আলটিমেট লক্ষ্য হয়ে ওঠে। কিন্তু যখন আপনারা সহ অন্যান্য রাজনৈতিক দলও এই সরকারকে দল নিরপেক্ষ মানতে অনেক সময়ই নারাজ, তখন আসলে এই সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবছেন, আবার বলছেন যে তারা আসলে দলীয় পারপাসও সার্ভ করছে। এটা আসলে মানে দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? মুখোমুখি তো ব্যাপারটা না, মুখোমুখি নয় এই অর্থে, যখন আমরা যখন বলছি যে এটাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এই জুলাই সনদকে যে বিষয়গুলো এগ্রি করেছে এতগুলো রাজনৈতিক দল একটা রুমে বসে আলাপ করছে, এটা আপনি আবার কবে বাংলাদেশে দেখতে পাবো সেই আশঙ্কা নিয়ে তো আমাদের বাঁচার দরকার নেই। বরঞ্চ এখন আমরা যা পেয়েছি সেটাকে আমরা স্থায়ী করি,
পরবর্তীতে এটার উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা দলই এর পরবর্তীতে রাজনীতি করবে, সেটা তো কোনো অসুবিধা নেই। এই কারণে আমরা বলছি যে এরপরের যে সংসদটা হবে সেই সংসদটাকে যেন একটা মানে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হয়, যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। মানে আপনি তাকে সেই সংসদটা গঠিতই হচ্ছে এটা বলে যে আমরা সংবিধানের এই বিষয় পরিবর্তন করব। যদি এটা না করা হয় সেক্ষেত্রে আপনি এত দিনে যে আলোচনা কি আপনি একটা কমিটমেন্ট হিসেবে ধরতে পারেন না? এটা একটা লেভেল পর্যন্ত কমিটমেন্ট, কিন্তু এই কমিটমেন্ট ব্রেক হতে পারে। এখন ব্রেক যাতে না হয় সেজন্য যেই পন্থা অবলম্বন করা দরকার একটা রাজনৈতিক দল হিসেবে, সেই পজিশন নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যদি এটা পজিশন নেন তাহলে আপনি প্রো পিপল এবং জনগণের পক্ষে আছেন। যদি ওই পজিশনগুলোতে আপনি কম্প্রোমাইজ করেন যে এটাকে স্থায়ী করার জন্য যে কাজগুলো করা দরকার সেটার বিষয়ে অত মানে এক ধরনের অনীহা আছে, সেটা যদি প্রকাশ করেন তাহলে তো অ্যান্টি পিপল একটা জায়গা দাঁড়ায়। মানে এটা কি অভ্যুত্থানের সাথে সামঞ্জস্য হয় কি না, এটা আমার প্রশ্ন। এবং সেই সাথে ধরেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার যদি না বলা হয় আগের থেকে যে আপনি একটা নির্বাচন করছেন, আপনি ভোট দেন হচ্ছে আপনার ল মেকার হওয়ার জন্য, কিন্তু তারা তারা যেটা করে আইন প্রণয়নের বাইরে এমপিরা যেটা উন্নয়ন কার্যক্রমে সংযুক্ত হয়ে যায়, এটা তো আছেই। এখনও আমরা এই প্রবলেম সলভ করতে পারিনি। অন্যদিকে যদি এমন হয় যে আপনি ভোট দিচ্ছেন কিন্তু আপনি জানেন না যে তারা সংবিধানের কতটুকু অংশ পরিবর্তন করবে এবং মেজর রিফর্ম হচ্ছে কিনা, সেটা আপনার জেনে ভোট দেওয়াটা অনেক বেশি সমীচীন। এবং আমাদের জায়গা থেকে আমরা আসলে দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে, মানে আমাদের দলের স্বার্থের বাইরে গিয়েও আমরা এই জায়গাগুলো কিন্তু প্রপোজ করেছি। কালকে আমাদের গত পরশুদিন যে আলাপটা হয়েছে সেই আলাপের মধ্যে আমরা এই জায়গাগুলো তুলে ধরেছি। এবং যারা জুলাইয়ের যারা শহীদ পরিবার এবং যারা আহত তাদেরকে দেখেছেন যে আপনারা একটা হতাশা প্রকাশ করতে ওই দিনে, এবং তাদের হতাশার জবাব কিন্তু আসলে এখন পর্যন্ত সরকার দিতে পারে নাই। এবং তাদেরকে কেন এইভাবে প্রত্যেকটা ঘোষণাপত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কেন তাদেরকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। বিশেষত জুলাই ঘোষণাপত্রের পর থেকে আমাদেরকে আসলে মানুষের কথা বলা এবং গণঅভ্যুত্থানের কথা বলাটা অনেক বেশি ম্যান্ডেটরি হয়ে উঠেছে। কারণ ঘোষণাপত্রে আমরা যেই ব্যাপারটা দেখেছি যে কিছু দলকে সাথে নিয়ে বাকি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে বিচ্যুত করে, যারা আন্দোলনের সৈনিক তাদেরকে বিচ্যুত করে এক ধরনের ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। এবং এটার যে তাত্ত্বিক কাঠামো তৈরি করা হয়েছে এই ঘোষণাপত্রের মাধ্যমে, এই তাত্ত্বিক কাঠামো আসলে গণঅভ্যুত্থানের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এখন এসে এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। এবং এই ঘোষণাপত্রের লিগ্যাল ইমপ্লিকেশন কি, আমাদের পলিটিক্সে এটার গুরুত্ব কতটুকু, ইভেন এই যে এতদিন ধরে যা কিছু চলছে এইটার যে এক ধরনের ওখানে এটার এই বিষয়টাকে একনলেজ করা, মানে এই যে সরকার গঠন এবং অভ্যুত্থানে সব কিছুকে একনলেজ করা, সেটাও কিন্তু ঘোষণাপত্র পুরোপুরি ঘটেনি। বরঞ্চ আমরা দেখেছি এখানে একদলীয় কিছু ন্যারেটিভ বরঞ্চ উপস্থাপন করা হয়েছে। তো ঘোষণাপত্রের যেই অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং পূর্ববর্তী 90-এর গণঅভ্যুত্থানের পরে যে ত্রিদলীয় জোটের রূপরেখা যেটা ভঙ্গ হলো, তারপর থেকে কিন্তু আমাদেরকে আসলে সাবধান হতে হবে। এবং আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের যতটুকু কমিটমেন্ট অন্যান্য পলিটিক্যাল পার্টি বা এই স্টেট মেকানিজম যেটা ভঙ্গুর এবং ফ্যাসিস্ট, এটার প্রতি যতটুকু কমিটমেন্ট আমাদের রাখা উচিত তার চেয়ে বেশি কমিটমেন্ট আমরা রাখতে চাই জুলাইয়ের শহীদ পরিবার, আহত এবং যারা সাধারণ মানুষ যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। ধরেন আপনারা তো সাইন করলেন না, কিন্তু সাইনিং অনুষ্ঠানও হয়ে গেল এবং মানে অনেকগুলো দল বাংলাদেশে করেছে। এখন আপনারা একটা রাজনৈতিক দল করলেন না, নাই করতে পারেন, আরও মানে একটা 4টা বাম দল করেনি। সো সেই জায়গায় ধরেন মানে ওরা সাইনিং করে ওরা আবার নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনও হয়ে গেল, মানে আপনারা তখন আসলে কি করবেন? না দেখেন, ব্যাপারটা এভাবে ঘটে না। এত সহজে বাংলাদেশের মানুষ যে নির্বাচনের রোডম্যাপ ছাড়া, সংস্কারের রোডম্যাপ ছাড়া আর কোনো কাজ বাদেই মানে নির্বাচনকে প্রায়োর করে দেখছে বাংলাদেশের মানুষ, এটা রাজনৈতিক দলগুলোর মতামত, কিন্তু এটা সাধারণ মানুষের মতামত নয়। আমি আপনার মতবাদী যে সাধারণ মানুষের মতবাদ আমারটাও নাও হতে পারে, আমারটা যদি নাও হয় তাতে আমি এটা আমার মতামত, তাহলে জনগণের মতামত অনুযায়ী আমি আমার মতামত পরিবর্তন করব। কিন্তু এটা নির্বাচনই যে একমাত্র সমাধান এবং কোনো রোডম্যাপ ছাড়া কিভাবে নির্বাচন হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, অভ্যুত্থানের পরে একটা নির্বাচন সংস্কার কমিশন হয়েছিল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশনের কি অবস্থা, ওই রিপোর্টটার কতটুকু অগ্রগতি হলো এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে কতটুকু রিফর্ম করা হলো? কোন সংস্কার কমিশনের রিপোর্ট আসলে কার্যকরী হয়েছে আমাকে বলেন? তাহলে হয়নি। যদি সংস্কার রিপোর্ট আপনার কথা অনুযায়ী যদি সংস্কার রিপোর্ট কোনোভাবে কার্যকর না করা হয়, তাহলে আমরা ধরে নিতে পারি কিনা যে এই প্রতিষ্ঠানগুলো সবই আগের পর্যায়ে আছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের
যে প্রতিষ্ঠান সেই অনুযায়ী আছে। আবার এটাও তো বলা যায় যে এই সরকার আসলে এই রিফর্ম করতে ব্যর্থ হয়েছেন, তার মানে এই সরকারকে আরো 5 বছর রাখলেও তারা নাও করতে পারে, তাহলে একটা নির্বাচন দরকার। আমি তো মনেও করি না এই সরকারের 5 বছর থাকা উচিত, আমি মনে করি যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। অফকোর্স। এবং আপনি যদি এটাকে ফেব্রুয়ারির চেয়ে এগিয়েও নিয়ে আসতে চান তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথাটা হচ্ছে এই যে আপনি পুরনো সিস্টেমের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দিয়ে নির্বাচন করতে কেন উদ্গ্রীব হব আমরা, এবং সেটাকে রিফর্মের ব্যাপারে আমরা এটা রিফর্ম হোক এইটা দ্রুত চাওয়ার ব্যাপারে উদ্গ্রীব আমরা কেন হব না। এবং বাংলাদেশের মানুষকে আসলে ওই পুরনো সিস্টেমে যেটা 3টা অবৈধ নির্বাচন যেই নির্বাচন কমিশনের আন্ডারে হয়েছে সেই একই নির্বাচন কমিশন আমার এই গণঅভ্যুত্থানের পরবর্তী আমার সোনার বাংলাদেশে একই নির্বাচন কমিশন নির্বাচন সংগঠিত করছে, এটা কিভাবে ইমাজিন করা সম্ভব? আমার কোনো এটা মানে যুক্তির মধ্যে আমার এটা আসে না। এবং আপনি দেখে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যে পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো ধরনের আলাপ নেই, এবং পুলিশ সংস্কার কমিশন নিয়ে যে রিপোর্টগুলো দেওয়া হয়েছে এই রিপোর্টে কি এসছে আমরা জানি না এখন পর্যন্ত, এবং এটা নিয়ে ঐকমত্য কমিশনও কোনো ধরনের আলাপ করে। আমি এটা বারবার বলেছি যে যদি এমন হতো যে আমাদের যে সংস্কার কমিশনগুলো এসছে এবং সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আমরা পেলাম এই রিপোর্টগুলো নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো আলাপ করছে, আমি আপনাকে লিখে দিতে পারি বাংলাদেশের কোনো মানুষ এই সংস্কার রিপোর্টগুলো নিয়ে আলাপ করতে আপনি 5 বছর 8 বছর আলাপ করলেও এই বিষয়গুলো নিয়ে কোনো মাথা ঘামাতো না। কিন্তু যখন আপনি বসেছেন যে সংবিধান নিয়ে এবং হচ্ছে পাওয়ার স্টেকের কতটুকু কে ভাগ পাবে ওইটা নিয়ে যখন আলাপটা হয়, এবং এটা তো লাইভ টেলিকাস্ট হয়েছে, রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতা এটা মানুষ প্রত্যক্ষ করেছে। এবং এখানে এনসিপির যদি কোনো ধরনের স্বার্থপরতা থেকে থাকে আমার মনে হয় মানুষ এগুলো বললে আমরা এগুলো শুধরে নিব, কিন্তু আমার যতটুকু মনে হয় এনসিপি সেখানে সবচাইতে প্রো পিপল জায়গাটা ধারণ করেছে। এবং যখন পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলাপ হচ্ছে না তখন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা নিয়ে আলাপ করতে হবে, কিন্তু এটা দায়সারাভাবে উড়িয়ে দেওয়া হলো এটা যে 2/3 মেজরিটি নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা এটা পুরোটাই ইমপ্লিমেন্টেশন করবেন। কিন্তু এমনও তো হতে পারে যে সংস্কার কমিশনের যে রিপোর্ট ওই রিপোর্টে এমন কিছু বিষয় আছে যেটা ইমপ্লিমেন্টেশন করার যোগ্য নয়। কিন্তু একটা সংস্কার কমিশনে আমি আরও ডিটেইলে যাই আপনি যদি অনুমতি দেন। একটা সংস্কার কমিশনে একজন দায়িত্ব পেয়েছে, এই পুরো কমিশনে তো আসলে 5-7টা মানুষ ছিল একটা বোর্ডে, এই বোর্ডের মানুষগুলোকে আসলে আমরা বেতন দিয়ে পালি নাই গত 1 বছর, বাংলাদেশের মানুষের টাকাই তো, তাহলে তারা কাজটা কি করেছেন এটা কতটুকু মানসম্মত হলো? আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনে যারা বসেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আর সংবিধান সংস্কার কমিশনকে মোটামুটি এটা তাও ছাড় দেওয়া যায়, তারা অনেক দিন ধরে কাজ করছেন এখনও কাজ করে যাচ্ছেন। কিন্তু যারা সংস্কার কমিশনে কাজ করলেন রিপোর্ট জমা দিলেন বেতন নিচ্ছেন, কিন্তু আসলে তাদের কাছ থেকে আমরা কি পেলাম এটা আমরা জানি না আসলে। তাহলে এই যে গণঅভ্যুত্থানের পরে এই ধরনের জবাবদিহিতাবিহীন একটা বাংলাদেশকে আমরা চেয়েছিলাম কিনা? তো এই যে জবাবদিহিতাবিহীন হওয়ার পরে আমাদের কি জবাব চাওয়ার রাইট আছে? এই দায়টা কার আসলে? এই দায়টা আমি বলবো আমরা চাইনি, এই দায়টা আমি বলবো যে যদি বলি যে রাজনৈতিক দলগুলোর এটা আমার কাছে এটা জবাব দেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় এটা টোটালি ফেয়ার হয় না। রাজনৈতিক দলগুলো আসলে একটা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ফাংশন করতে বাধ্য। সেক্ষেত্রে আপনি দেখবেন যে একটা দলের ফাইন্যান্স সিস্টেম, একটা দলের নির্বাচনী সিস্টেম এগুলা কিন্তু অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আজকে আমি এই দল করতে এসে আমি শুনছি যে বিভিন্ন জায়গায় কিভাবে আগে নির্বাচন হতো এই জিনিসগুলো তো এখন শোনা যাচ্ছে। ফাইনাল সিস্টেম তো আপনাদেরটা নিয়েও প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নের জবাব তো আমার দিতে কোনো অসুবিধা নেই, এবং সেটা যদি বারংবার প্রশ্ন আসে সেটা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই, আমরা জবাব দিতে বাধ্য। কিন্তু সব দলই তো আসলে বাধ্য। এবং আমাদের নির্বাচনী ব্যবস্থায় দেখেন এক একটা আসনে আপনি আসনের একটা দাম আছে, এটা কি আপনি জানেন কিনা? ধরেন উত্তরবঙ্গের আসনে খরচ কম হয়, কিন্তু ঢাকার আসন বা দক্ষিণবঙ্গের আসনে খরচ বেশি হয়। কুমিল্লার মতো আসনে বা হচ্ছে যেগুলো একটু যশোরের মতো আসনের খরচ একটু বেশি হবে, কারণ ওখানে শিক্ষিত মানুষ আছে। এবং কেন উত্তরবঙ্গে খরচ কম? ওখানে মঙ্গা পীড়িত গরিব লোকজন থাকে, এই জন্য তাদেরকে আপনি অল্প টাকায় কিনতে পারবেন তাদের ভোট। এখন এই ভোটিং সিস্টেম কি আমরা আসলে অ্যালাউ করি কিনা, এটা শুধু রাজনৈতিক দল হিসেবে আমার কোশ্চেন, আমি সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতে চাই। আমি যখন ভোটটা দিচ্ছি এটা কিসের বিবেচনায় দিচ্ছি? যেমন আমি এটা আগেও বলেছি যে আগের দিন রাতে নানান ভোটের হিসাব সলভ করা হয়, এগুলো আমরা পূর্বেও দেখেছি। আমাদের বয়স কম হতে পারে, কিন্তু আমাদের যত অভিজ্ঞতা আছে এবং আমাদের যে পূর্ববর্তী জেনারেশনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত যেই কথা আমরা শুনেছি সে আগের রাতে অনেক কিছু সলভ হয়। আমরা এই ধরনের সিস্টেমের মধ্যে তো আর ফাংশন করতে চাই না।
যখন আপনি নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলোর ব্যবস্থা একই রকম রাখবেন, তাহলে আপনি এখান থেকে পরিবর্তন আশা করা তো খুব অস্বাভাবিক। আমি কেন আপনাকে বলি, একজন মানুষ যদি 50 কোটি টাকা দিয়ে তার একটা আসনে জিতে আসতে হয়, তাহলে অনেকগুলো ব্যবসায়ীকে তার আলাদা আলাদাভাবে কথা দিতে হয়। আপনি অ্যাবসলিউটলি ধরে নিতে পারেন 50 কোটি টাকা যদি 50টা ব্যবসায়ীর কাছ থেকে মানে আনতে হয় 1 কোটি করে, তাহলে 50টা ব্যবসায়ীকে আমার কথা দিতে হয় যে আমি যদি এমপি হই তাহলে আমি তাদেরকে দেখব। এছাড়া আর কোনো কারণে কিন্তু তারা আমাকে ইনভেস্ট করতেছে না, তাই না? তাহলে এই ব্যবসায়ীদের মন পূরণ করতে করতে, তাদের মন খুশি করতে করতে, সন্তুষ্ট করতে করতে আমি যখন রাষ্ট্রের দায়িত্বে যাব তখন এটার 3 বছর পার হয়ে যাবে, আর বাকি থাকলো 1 বছর। আপনার মেয়াদ তো কমে যাচ্ছে, এখন 4 বছর হচ্ছে মেয়াদ, তাহলে আর 1 বছরে আমি পরের মেয়াদে ইলেকশন করে জিতে আসব, এই জন্য আমার টাকা জমাতে জমাতে চলে যাবে। তো এই যে একটা মানে এটা একটা ভুল সিস্টেম, এইটার সাথে গণতান্ত্রিকতার কোনো সম্পর্ক নেই। পরিবর্তন আপনারা চান। এবং একটু শেষ করি যে এই সিস্টেমটাকে যদি আমরা এই সিস্টেমটা নিয়ে কেউ আলাপ করতে চান না, কিন্তু আমরা রাজনৈতিক দলের সংস্কার চেয়েছিলাম, আমরা নির্বাচনী সিস্টেম এবং রাজনৈতিক ব্যবস্থার এই পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এটা নিয়ে আলাপ না করে আমরা পুরোপুরি পাওয়ারের ভাগ বাটোয়ারার মধ্যে ঢুকে গেছি। আলাপ তো আরো একটা জিনিস নিয়ে হচ্ছে, আপনাদের প্রতীক আসলে কি হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আপনাদের অনেক দিন ধরে এই ক্ল্যাশ চলছে, আপনারা শাপলা ফুল নিয়েই ছাড়বেন এবং নির্বাচন কমিশন সেটা দিবে না। আইনি কোনো বাধা নেই, তবে শাপলা তো আসলে তালিকাতেই নেই। শাপলার প্রতি এত ভালোবাসা আপনাদের কেন আসলে? এটা কি জেদ যে তোমরা দিবা না সেজন্য আমরা নিয়েই ছাড়বো, নাকি অন্য কিছু? না, ব্যাপারটা এরকম না। আমি আজকে ধরেন শাপলা নিয়ে না মানে আমাদের যে অবস্থান সেইটা কম বলবো, আমি বলবো যে নির্বাচন কমিশনটা কেমন। একটা তালিকা করা হয়েছে, এই তালিকায় অনেকগুলো প্রতীকযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনি আমাকে বলতে পারবেন যে এই তালিকাটায় উপনীত হওয়ার জন্য তারা কি ধরনের রিসার্চ মেথডের মধ্য দিয়ে গেছেন, এটা কি আমরা জানি কি না? আমরা জানি না। কাঁঠাল বা খাট বা হচ্ছে ফুল লতা পাতা, মানে এই যে একটা পরিস্থিতি, বিভিন্ন ধরনের সবজির নাম, তারপরে উট পাখি, মানে এই যে প্রতীক তালিকা এসলো, এইটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি, কোন ধরনের রিসার্চ মেথড ইউজ করে একটা পলিটিক্যাল পার্টির জাতীয় নির্বাচনের প্রতীক এগুলো হওয়া উচিত, এই সিদ্ধান্তে আমরা কিভাবে পৌঁছাইলাম, মানে নির্বাচন কমিশন কিভাবে পৌঁছাইলো? 1, 2, এই নির্বাচন কমিশনটা একটা প্রশ্নবিদ্ধ আইনের মধ্য দিয়ে এগোচ্ছে। আমরা যেটা পরশুদিন শুনতে পেলাম, আমাদেরকে এক ধরনের ব্রিফিং দেওয়া হলো যে খুব তাড়াহুড়া করে নির্বাচন কমিশনটা করা হয়েছে। আমার প্রশ্ন ছিল যে নিয়ন্ত্রণ নাই তা সত্ত্বেও কিভাবে এই নির্বাচন কমিশনটা মানে তৈরি হলো। তো ব্যাকগ্রাউন্ডটা যেটা জানতে পারলাম, খুবই তাড়াহুড়ো করে মানে চিফ জাস্টিস নিয়োগ হওয়ার কিছুদিন পরেই খুব তাড়াহুড়ো করে একটা বাছাই কমিটি করা হয়েছে। এই বাছাই কমিটি সবগুলো দল থেকে নাম প্রস্তাব করেছে, এবং তখন নাগরিক কমিটি ছিল, নাগরিক পার্টি হয়নি। তখন আমাদের কাছেও নাম প্রস্তাব করার জন্য একটা চিঠি এসেছিল। আমরা সেই চিঠির উত্তরে একটা প্রেস কনফারেন্স করেছিলাম। আমরা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ আইন এবং অন্যান্য কমিশনের নিয়োগ আইন 2022 সালের এই ফ্যাসিস্ট আইন দিয়ে কোনোভাবে নির্বাচন কমিশনার নিয়োগ হতে পারে না, এটা একটা দলীয় নিয়োগ হবে। এবং আমরা পরিষ্কারভাবে বলেছিলাম এই আইনের বিরোধিতা করি, এবং এখন যে সিইসি নিয়োগ হচ্ছে সেটা আমরা বিরোধিতা করি। এখন নির্বাচন কমিশনের প্রতি যে আমাদের আক্ষেপ এবং সন্দেহ, এইটা আমাদের নতুন না, এটা শাপলা দিয়ে তৈরি হয়নি, ভুল বুঝবেন না, আমরা এটা আগে থেকেই বলে আসছি। এবং এই যে একটা ফ্যাসিস্ট আইন যেটা পরিবর্তন না করে এই কাজটা করা হলো। 3 নাম্বার, যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে এম্পাওয়ার্ড করা না হয় তাহলে তাদেরকে গঠন করার উদ্দেশ্য কি? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব মোতাবেক নির্বাচন কমিশন গঠিত হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে তাদের রিপোর্ট কমপ্লিট না, বদিউল আলম মজুমদার যিনি এই কমিশনের প্রধান, উনি কিছুই জানেন না। উনি তখন বলেছিলেন আমি জানি না কিভাবে সিইসি নিয়োগ হলো। তো এইটার পরেও সিইসি নিয়োগ হয়ে গেল, নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার নিয়োগ হয়ে গেল, এবং এটা কাজ করাও শুরু করলো। কি অদ্ভুত ব্যাপার! আমরা তো গণতান্ত্রিকতার জন্য লড়াইটা করেছিলাম, তাহলে গণতান্ত্রিকতা নিশ্চিত করার জন্য নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন কারো ধরনের কোনো ওয়াকিবহাল থাকা ছাড়া কিভাবে নিজে ওয়ার্ক শুরু করে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে কোন দল সিইসি নিয়োগের সুপারিশ দিয়েছেন সেটা এখন আসছে। সেটা এতদিন পরে কেন? এতদিন ধরে গণমাধ্যম সহ অন্যান্য যেই তদন্ত কমিটিগুলো আছে তারা কেন এটা গা করলো না? ইভেন এখন এসে অন্তর্বর্তীকালীন সরকার যদি বলে আমরা জানতাম না, আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তারা কি করছে আমরা বুঝতে পারছি না, এই কনফিউশনের তো কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনাদের রিসার্চটা কি ছিল যে আপনারা শাপলা চান? খুব সুন্দর প্রশ্ন। এবং আমাদের পার্টি হওয়ার আগে আমাদের নাগরিক কমিটি ছিল, আপনি জেনে থাকবেন, এবং সেই পার্টি হওয়ার আগে আমরা একটা সার্ভে করেছিলাম। সার্ভেটার নাম ছিল
আপনার চোখে নতুন বাংলাদেশ। এই সার্ভের মধ্য দিয়ে আমরা সকল মানুষকে জানতে চেয়েছিলাম যে আমাদের বিভিন্ন বিষয় আমরা কি নিয়ে কাজ করতে পারি, আমাদের পার্টির নাম কি হতে পারে এবং আমাদের দলের প্রতীক কি হতে পারে, আপনাদের কি ধারণা। বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি আসলে জনমত নিয়ে এভাবে গঠিত হয়নি, আমাদের কাছে এখনো সেই ডাটাবেসটা আছে এবং সেইখানে আমরা দেখেছি যে প্রতীক হিসেবে অনেকগুলো প্রতীকই এসছে, কিন্তু সর্বোচ্চ সংখ্যক মানে ওভারওয়েলমিং ম্যাচুরিটি মানুষ চায় যে আমরা শাপলা প্রতীকটা নিয়ে অপশনস দিয়ে দিয়েছিলেন না, কোনো অপশন ছিল না, কোনো প্রশ্নেই কোনো অপশন ছিল না। এখনো আমাদের সেই চার্টটা আছে, আমি চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারি যে ওই যে প্রশ্নাবলী এখানে 4-5টা কোশ্চেন ছিল, এই প্রশ্নে কোনো অপশন ছিল না, ওনারা নিজেদের মতো করে লিখেছেন। ওকে, গট ইট। সো বর্তমানে আরো একটা আলোচনার বিষয় হচ্ছে যে গত বৈঠকে আপনারা দল ঘনিষ্ঠ উপদেষ্টা বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন। এখন যখন অন্যান্য রাজনৈতিক দল যখন দল ঘনিষ্ঠ বলে তখন আসলে দুজন ছাত্র উপদেষ্টাকে বোঝায়, কারণ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তো কুমিল্লা থেকে নির্বাচন করবেন মোটামুটি বলেই দিয়েছেন এবং মাহফুজ আলম বলেন আমি কখন আছি আসলে ঠিক নেই, এবং তারা আসলে আপনাদেরই একেবারে আপনাদের সহযোদ্ধা, আপনাদের সাথে অনেকে রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। মানে এই বিষয়ে আসলে কি বলবেন, সত্যিকার অর্থেই কি তারা আসলে মানে সুযোগ সার্ভ করছেন কিনা, বা উপদেষ্টা মণ্ডলীতে তাদের প্রভাব আসলে কতটুকু? উপদেষ্টা মণ্ডলীতে তাদের প্রভাব কতটুকু এই বিষয়ে আমাদের কোনো কনসার্ন নেই, এটা তাদের বিষয়। আর ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আমরা যেটা মনে করি যে প্রত্যেক মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। ইভেন নাহিদ ইসলাম যখন বেরিয়ে আসবেন কি আসবেন না, আমাদের দলে যোগ দেবেন কি যাবেন না, এটা নিয়ে অনেক দিন একটা ঘোট পাকানো হয়েছে, কিন্তু আমরা তো মনে করি যে ওনাকে আমরা নাগরিক কমিটিতে সদস্য হিসেবে গ্রহণ করেছিলাম এবং পরবর্তীতে উনি আমাদের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক নির্বাচিত হন। এখন সেই জায়গা থেকে ওনারাও কিন্তু সরকারে আছেন, ওনারা যে কোনো রাজনৈতিক দলে দিতে পারেন, এই স্বাধীনতা তো যে কোনো উপদেষ্টারও আছে এবং আমরা তো দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা আসলে কোন রাজনৈতিক দলে যাবেন সেই বিষয়টা এখনই সিলেক্ট করে ফেলেছেন এবং তারা মানে এটা খুব কঠিন না। আমি বলেছি যে এটা এমন একটা পরতের মতো, আপনি হালকা চেষ্টা করলে এই পরতটা ভেঙে ফেলা সম্ভব। আমাদের বাংলাদেশে যতগুলো জেলা প্রশাসক আছে তাদেরকে নিয়োগ কারা দিয়েছেন এই জিনিসগুলো কি বের করা খুব কঠিন। আপনারা তো গণমাধ্যমে কর্মী, আপনারা যদি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন যে আমাদের 64 জেলায় এই 64 জেলা প্রশাসক কাদের দ্বারা নির্বাচিত এবং কার দ্বারা অ্যাপয়েন্টেড, কিন্তু এটাকে করার কথা ছিল একটা সরকার যে আসলে এত রক্তের উপরে সকলের সম্মতিতে গেল, তারা আসলে রাজনৈতিক দলের কথায় গিয়ে নিয়োগ দিচ্ছে। মানে এই সরকারকে আসলে আপনি তখন কি বলবেন? রাজনৈতিক দলের দোষ দিবেন নাকি সরকারের দোষ দিবেন? সরকার কেন কথা শুনবে? ওই যে কথাটা বলা হচ্ছিল, আপনি দেখেন যে মানে গণঅভ্যুত্থান শেষ হওয়ার 72 ঘন্টার মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। পুরো দেশটার যে রিফর্মের প্রসেস সেইটাকে পুরোপুরি স্টপ করে দিয়ে এটাকে ইলেকশন প্রসেসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো অভ্যুত্থানের সময় তো আসলে রিফর্মের কথা আসে নাই, রিফর্মের কথাও তো পরেই। আপনি এটা কি বললেন? মানে অভ্যুত্থানের সময় রিফর্মের কথা আসে নাই? না, প্রথমে তো কোটা ছিল, তারপরে হাসিনা পতন। আপনি কি দেয়ালগুলোর কথা মনে আছে, দেয়ালের গ্রাফিতিগুলোর কথা মনে আছে আপা? এইটা সংস্কারের আলাদা, মানে দেয়ালে আসলে অনেক কথা অনেক রাজনৈতিক দল লিখেছে, অনেক মানে আন্দোলনকারী লিখেছে, আমার মতো সাধারণ মানুষও লিখেছে। এটাকে মানে আপনি যদি গণঅভ্যুত্থানকে শুধু রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে ঠেলে দিতে চান, না আমি আমার মতো সাধারণ মানুষের কথাও বলছি। অফ কোর্স সাধারণ মানুষের কথাই ওখানে, ওই গ্রাফিতিগুলো যারা করেছে এগুলো স্কুলের বাচ্চা ছেলে পেলে, এটা রাজনৈতিক দলের সদস্য নয়। তার অধিকাংশই ঠিক হয়নি, তার অধিকাংশই তারা পায়নি, তারা হতাশ হয়েছে। বলি যে মানে আমাদের যে রাষ্ট্রটা মেরামত করা দরকার, সংস্কার করা দরকার, এই আলাপ তো 2024-এ এসে হয় নাই। এই আলাপ তো এই সরকার সেই রিফর্ম করবে নাকি যে সরকারি মানে নির্বাচিত হবে সে রিফর্ম করবে? মানে এই চাওয়া তো আমাদের শাশ্বত চাওয়া সামান্তা আপা। আচ্ছা, আমরা মনে হয় যে আপনি যদি অনেকগুলো টপিক একসাথে আলাপ করতে চান তাহলে আমার কোনো সময়ের সমস্যা নেই, যদি আপনার সময়ের সমস্যা। আমার সময়ের একটু সমস্যা আছে বটে, আমাদের আর 2-3 মিনিট কথা বলতে পারবো। যে এখানে রিফর্ম প্রসেসটা এমন একটা প্রসেস যে আপনাকে এটা নিয়ে মনোযোগী হইতে হবে এবং এটার প্রতি আপনার সেই কমিটমেন্ট থাকতে হবে। এখন কমিটমেন্ট যদি থাকে যে আমার কত দ্রুত পাওয়ারে যেতে হবে, এটা আপনাকে তো সুফল বয়ে আনবে না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? যে আপনার পাওয়ারে যাওয়া আর হচ্ছে রিফর্ম করা, এই দুইটার মধ্যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আছে। আমি বলছি না এটা কনফ্লিক্টিং, এটা বিপরীতমুখী, এটা আমি বলছি না, এটা সমমুখী, কিন্তু এটার একটা দুইটা ধারা আছে, ডিল করার দুইটা ধারা আছে। আপনি যখন ধরেন সংস্কার কমিশনে 2বারের মেয়াদে প্রধানমন্ত্রী হবে না পরপর 2বারের মেয়াদে প্রধানমন্ত্রী হবে, এটা নিয়ে বিগড়া সালাপ দেখেছেন না, তর্ক বিতর্ক দেখেছেন তো। কেন পরপর আর কেন পরপর শব্দটা উঠিয়ে দিতে হবে, এই শব্দটার সাথে তো পার্থক্য কেন? পার্থক্য তো ইন্টেনশনে।
যে কোন রাজনৈতিক দল কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে চান, এটা কিভাবে দেখতে চান, এটা তার ইন্টারনাল একটা স্বার্থপরতার জায়গা থেকে এটা আসছে এবং তার নিজস্ব এজেন্সি থেকে আসতেছে। এটা কি আসলে বাংলাদেশের মানুষের জন্য কোনটা ভালো, ওনারা কি এইটা বিবেচনা করে এই আলাপটা করেছেন? ওকে, আপনি সিস্টেমের পরিবর্তনের কথা বারবার বলছিলেন, আমাদের সময় একেবারে শেষের দিকে। তবে আমার শেষ প্রশ্ন এটা যে যখন দলনিরপেক্ষতার প্রশ্ন আসে এই সরকারের কাছে, তখন কি আপনার মনে হয় না যে সবার আগে পদত্যাগ করা দরকার দুজন ছাত্র উপদেষ্টার? দেখেন, ওনারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আসীন আছেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি গণ অভ্যুত্থানের বিপরীতে কোনো অবস্থান নেয়, সেই দায় সকল উপদেষ্টার মধ্যে উপরেই পড়বে, একইভাবে ছাত্র উপদেষ্টার উপরেও পড়বে। সকলেই তো গণ অভ্যুত্থানের কারণে এখানে তো নির্বাচন করে কেউ যায় নাই। তখন তো আমাদের কোনো রাজনৈতিক দলই ছিল না। বারবার আমাদের ছাত্র উপদেষ্টা যারা, তাদেরকে রাজনৈতিক দলের অংশ হিসেবে, তারা তো কোনো রাজনৈতিক দলের অংশ নন। কিন্তু আমরা যদি কোনো সুবিধা নিয়ে থাকি, সেটা যদি প্রকাশ করা হয়, সেটা মেনে নিতে আমরা অনেকবার প্রকাশিত হয়েছে দুর্নীতি টুর্নীতি আরো অনেক কিছু। জাতীয় নাগরিক পার্টি এই যে ডিসি ওসি নিয়োগ হইলো, কোন নিয়োগটা জাতীয় নাগরিক পার্টি করছে? এই যে এতগুলো সচিব নিয়োগ হইলো, কোন সচিবটা জাতীয় নাগরিক পার্টি নিয়োগ দিছে? এতগুলা যে অদল বদল হলো, কোন অদল বদলটা জাতীয় নাগরিক পার্টি করছে? একটাও করেন, একটাও না। ইভেন জনপ্রশাসন সচিব হিসেবে আমি যতটুকু জানি, আমি সরকারের ব্যাপারে মন্তব্য করতে চাই না, আমি জাস্ট ইনফরমেশনটা মাথায় আসছে তাই বললাম। জনপ্রশাসন সচিব হিসেবে মাহফুজ আলম ছিলেন, প্রথমে নাহিদ ইসলাম ছিলেন, উনি বেরিয়ে আসার পরে মাহফুজ আলম হয়েছেন, ওনাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে কিভাবে এই অদল বদলগুলো ঘটলো? পরবর্তীতে জনপ্রশাসন সচিব কে হয়েছে, আপনি কারা সরিয়েছে তাদেরকে তাদের পোস্ট থেকে? এইটা তো আপনাদের খোঁজ করতে হবে, এটা জবাব দেওয়ার দায়িত্ব তো আমার না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে প্রশাসন অদল বদল হচ্ছে। নিশ্চয়ই জানেন আপনি, মানে সেই জন্য জানতে চাইলাম এবং আপনি কি জানেন। এটা আমরা চাই যে একটা রাষ্ট্রীয়ভাবে এটা তদন্ত হোক, গণমাধ্যমের জায়গা থেকে এটা তদন্ত হোক। তদন্ত হলে যদি আমাদের, মানে আপনারা যাদেরকে বলছেন যে আমাদের সাথে আগে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের যোগাযোগ আছে, কিন্তু একসাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালেউদ্দিন আহমেদ ওনারা যখন একসাথে বসে গান করেন, এইটা কোনো সমস্যা না, এটা তারা বন্ধুত্ব। কিন্তু আর এই ক্ষেত্রে দেখা হয় যে এটা লিয়াজো, এটা তো খুবই আনজাস্টিস। আপনার কাছে কি এটা মনে হয় না? আমি যেটা বলতে চাচ্ছি যে উপদেষ্টা মণ্ডলীতে কে কার নিয়োগ, এই জিনিসটা প্রকাশ করে এই পুরোটাই আপনি যদি পরিবর্তন করতে চান গণতান্ত্রিক উপায়ে, তাতে কোনো অসুবিধা নাগরিক পার্টি দেখাবে না। এবং এই মেসেজ আমরা পরশুদিন এই যে ওকে, মানে আমার কথার উত্তর হচ্ছে আপনার কাছে যে যদি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হয় আমাদের সাথে লিয়াজো আছে বলে, তাহলে অন্যদেরও প্রকাশ করতে হবে এবং তাদেরও পদত্যাগ করতে হবে, এটা প্রকাশিত এবং বললেই হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে নতুন কিংবা পুরনো প্রশ্নের নতুন কিংবা পুরনো উত্তর নিয়ে। বিদায় নিচ্ছি।